ফুটবল জগতে বম্বশেল ড্রপ হয়ে গেছে ভাই। রুবেন অ্যামোরিম স্যাকড হয়ে গেছে। সেটা সেই রুবেন অ্যামোরিম যে স্পোর্টিং সিপির হয়ে পেপ গার্দিওলাকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যখন এসেছিল, তখন কতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিল, তার হায়ারকে নিয়ে এসেছিল, তার কোচিং স্টাফদের নিয়ে এসেছিল, তার একটা ইউনিক ফরমেশন নিয়ে এসেছিল। কিন্তু সেই রুবেন অ্যামোরিম আজকে স্যাক। আর এই স্যাকটা হবে হবে একটা আবহাওয়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল, কারণ লিডসের বিরুদ্ধে ম্যাচটা যখন ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড, তখন রুবেন অ্যামোরিম ইন্টারভিউ দিয়েছিল যে সে এখানে ম্যানেজার হতে এসছে, সে এখানে কোচ হতে আসেনি, মানে হেড কোচ হতে আসেনি। কিন্তু যখন ম্যানচেস্টার ইউনাইটেড রুবেন অ্যামোরিমকে অ্যাপয়েন্ট করেছিল, তখন তারা লিখে দিয়েছিল উই হায়ার্ড এ হেড কোচ। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল হেড কোচ, কিন্তু রুবেন অ্যামোরিম বলছে যে সে হেড কোচ হতে আসেনি, সে হতে এসছে ম্যানেজার। এবার ম্যানেজার আর হেড কোচের ডিফারেন্সিয়েটার হলো যে ম্যানেজারের হাতে সব কিছু কন্ট্রোল থাকে, বাট হেড কোচ শুধু ফুটবল বিষয়কে কন্ট্রোল করতে পারবে। ম্যানেজার ট্রান্সফার থেকে শুরু করে এভরিথিং ইজ ম্যানেজারের আন্ডারে থাকবে, কিন্তু হেড কোচের আন্ডারে সেটা থাকবে না। আর এই রুবেন অ্যামোরিমের যে স্যাকটা হলো কিছুটা এনজো মারেস্কার মতোই। এনজো মারেস্কাও প্লেয়ার চেয়েছিল, তার টিমকে মানে ইমপ্রুভ করতে চেয়েছিল। আর রুবেন অ্যামোরিম প্লেয়ার চেয়েছিল একটা মিডফিল্ডার, বিশেষ করে বালেবাকে চেয়েছিল ব্রাইটন থেকে, সে তাকে আনা হয়নি। অ্যাডাম ওয়াটনকে চেয়েছিল, আনা হয়নি। সো টিমকে স্ট্রেংথেন করতে চেয়েছিল রুবেন অ্যামোরিম, কিন্তু তাকে স্যাক করা হলো। মানে এখানে ব্যাপারটাও হয়ে গেছে এমনটা যে ওনার সেন্ট্রিক ক্লাব হয়ে গিয়েছে। চেলসি হোক বা ম্যানচেস্টার ইউনাইটেড হোক, এটা ওনার সেন্ট্রিক ক্লাব, মানে সম্পূর্ণটাই ওনারদের দ্বারা কন্ট্রোল হবে। মানে প্লেয়ার কোন প্লেয়ার আসবে, কোন প্লেয়ার যাবে, এভরিথিং ওনারদের দ্বারাই কন্ট্রোল হবে। সো সেই হেতু রুবেন অ্যামোরিমকে স্যাক করে দেওয়া হলো। কিন্তু ভাই শুধু যে 100% ম্যানেজমেন্টকে ব্লেম করা যায় সেটাও না, কারণ আমি বলছি রুবেন অ্যামোরিমও যে 100% অ্যাকুরেট সেটাও হবে না। রুবেন অ্যামোরিমেরও কিছুটা ফল্ট ছিল। রুবেন অ্যামোরিম আগের সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডকে 15th ফিনিশ করে। মানে ভাবো, ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে একটা ক্লাব, এত পোটেনশিয়াল, এত মানে ওনার কি প্রবাবলি ইংল্যান্ডের বেস্ট ক্লাব, অনেকের কাছে তো ইংল্যান্ডের বেস্ট ক্লাব, তুমি সেই ক্লাবকে 15th ফিনিশ করছো। তোমার পর্তুগাল লিগ বা পর্তুগিজ লিগে তোমার কি রেজাল্ট আছে সেটা ম্যাটার করে না, তুমি সিপির হয়ে কি করে এসছো সেটা ম্যাটার করে না। ইউনাইটেড তোমার ফলাফল কি, তোমার রেজাল্ট কি, সেটা ম্যাটার করবে। তুমি যতই যাই হোক ভাই, 15th ফিনিশ করার মতো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কখনোই না। আর সেটা মানে লোয়েস্ট অফ দ্য লোয়েস্টে গিয়ে হিট করেছিল রুবেন অ্যামোরিম। তাকে অলরেডি চান্স দেওয়া হয়েছিল নেক্সট সিজনের জন্য। আমি মানছি ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে প্রপারলি প্লেয়ার ছিল না, বা প্রপারলি প্লেয়ার দ্বারা খেলাতে পারেনি, কিন্তু তাও ভাই রেলিগেশন ব্যাটেলে থাকা টিমগুলো বা লোয়ার টেবিলে থাকা টিমগুলোর সঙ্গে তোমরা হারতে পারো না বা পয়েন্ট স্টপ করতে পারো না। সেখানেও রুবেন অ্যামোরিমের কিছুটা ব্যাকওয়ার্ড ছিল। আর ইউরোপা লিগে স্পার্সকে ফেস করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সো সবাই ভেবেছিল অন্তত স্পার্সকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করবে, কিন্তু ভাই ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফাইনাল উই হ্যাভ এভার উইটনেসড, সেই ফাইনালটা হয়েছিল স্পার্স ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড। সেইটাও হেরে গিয়েছিল। সে আন্দ্রে ওনানা হোক, যাই হোক, সেইটাও ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেছিল। ড্রব্যাকের পরে ড্রব্যাক হয়ে আসছিল, কিন্তু তাও ম্যানেজমেন্ট তাকে সাপোর্ট করেছিল পরের সিজনে আসার ক্ষেত্রে। মানে এই সিজনে আসার ক্ষেত্রে সেসকো এনে দিয়েছিল, কুনা এনে দিয়েছিল, এমবুমে এনে দিয়েছিল, ব্রুনো ফার্নান্ডেসকে রেখে দিয়েছিল, ব্রুনো ফার্নান্ডেসকে সেল করেনি, সেন্ট লেমেন্সের মতো গোলকিপারকে এনে দিয়েছিল। তাও মানে এবারে ফল আউটটা তখনই হতে শুরু করে যখন রুবেন অ্যামোরিম অলরেডি গিমসবি টাউনের কাছে হেরে যে ইন্টারভিউটা দিয়েছিল, তারপরে লাস্ট পেরেকটাও ঠুকে দিল রুবেন অ্যামোরিম যখন বলে দিল আই এম হেয়ার টু বিকাম এ ম্যানেজার নট আ কোচ। সো সেইটা কারণ হতে পারে রুবেন অ্যামোরিমকে শেখা হওয়ার পিছনে। কিন্তু রুবেন অ্যামোরিম কয়েকটা ভালো কাজ করেছে, যেমন র্যাশফোর্ডকে মুভ অন করেছিল। আমরা বার্সেলোনা ফ্যানরা যতই র্যাশফোর্ডকে ভালোবাসি, বাট র্যাশফোর্ড ইউনাইটেডের প্রবলেম ছিল, ইউনাইটেডে তার স্টাবারনেস ছিল। বার্সেলোনায় এসে যে সে যে হার্ডওয়ার্কটা করছে, ইউনাইটেডে সেটা কখনো করতে চায়নি। ইউনাইটেডের ড্রিম বয় হয়েছিল, ইউনাইটেডের ইয়াং স্টার হয়েছিল র্যাশফোর্ড, তাকে মুভ অন করালো। আন্দ্রে ওনানার মতো একটা ব্যাকটেরিয়া বলা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। হয়তো আমার ওয়ার্ডটা একটু হার্শ ছিল, বাট মানে গোলকিপারদের যে হিসেবে আন্দ্রে ওনানাকে ইন্টার মিলান থেকে এনেছিল একটা ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার হিসেবে, সেখানে তো আন্দ্রে ওনানা কিছুই করতে পারি না। আন্দ্রে ওনানার মতো প্লেয়ারকে মুভ অন করালো। কিন্তু রুবেন অ্যামোরিমের খারাপ দিকগুলো হলো কবি মায়ানোর মতো প্লেয়ারকে কখনো চান্স নেওয়া দাও। কবি মায়ানোর মতো একটা হাই ক্লাস প্লেয়ারকে তুমি বেঞ্চে বসিয়ে বসিয়ে শেষ করলে। ব্রুনো ফার্নান্ডেসকে ভুলভাবে খেলানো, অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনোকে এগিয়ে যাওয়ার থেকে শুরু করে তুমি ডিএমএফে নামাতে শুরু করলে। আর লিডসের মতো টিমগুলোর সাথে ড্র করা, যে মানে সিলি পয়েন্টগুলো ড্রপ করা, সেইগুলো ড্রপ না করলেও কারেন্টলি ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু এখন 6th আছে, মানে পয়েন্টস টেবিলে ঠিকঠাক জায়গায় আছে। কিন্তু যে পয়েন্টসগুলো ড্রপ করে সেগুলো ড্রপ হওয়ার কথা কখনোই না, সেইগুলো অ্যাটলিস্ট উইন আনা উচিত ছিল, মানে যে সিচুয়েশনগুলো থেকে ড্র করেছে। আর ম্যানচেস্টার ইউনাইটেডের ভাই যতই রুবেন অ্যামোরিমকে যাই বলি, ইউনাইটেডের ম্যানেজমেন্টের প্রবলেম আছে। সে বিটা হেড কোচ, বিটা প্লেয়ার, ভাই সবাই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বেরোনোর পর ভালো পারফরমেন্স দেয়, কিন্তু যখন ম্যানচেস্টার ইউনাইটেড থাকে ভাই ডেড। তুমি দেখো, একটু আগে আন্দ্রে ওনানাকে আমি এত ক্রিটিসাইজ করলাম, কিন্তু আন্দ্রে ওনানা কারেন্টলি ভালো খেলছে। র্যাশফোর্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বার্সেলোনার এই সিজনে, মানে প্রতিটা প্লেয়ার। ম্যাকটমিনি সিরিয়া প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, অলরেডি ব্যালন ড'র কন্টেন্ডার ছিল। শুধু যে কোচের ব্লেম দেওয়া যায়, কোচ অবশ্যই কোচের ফল্ট ছিল, বাট শুধু যে কোচের ব্লেম তা না, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্টের পুরোটাই ফল্ট, এ টু জেড ফল্ট। আমার তো মনে হয় ভাই কাতারের কাছে ক্লাবটা গেলে ক্লাবটার উন্নতি হতো, বাট এই ম্যানেজমেন্ট দ্বারা, সিরিয়াসলি বলছি, আমার তো মনে হয় না ভাই এই ম্যানেজমেন্টের দ্বারা কিছু সম্ভব। দেখা যাক ম্যানচেস্টার ইউনাইটেডের নেক্সট কোচ কে হতে পারে। ফর মি, যদি এনজো মারেস্কা হয়ে যায় ভাই, এটা একটা হিউজ ব্যাপার হয়ে যাবে যে চেলসি থেকে এসে তুমি ম্যানচেস্টার ইউনাইটেডে কোচিং করাচ্ছ। বাট আই থিঙ্ক এনজো মারেস্কা হবে না। দেখা যাক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ কে হয়। এটা একটা বিশাল লাইমলাইট ঘিরবে যে ম্যানচেস্টার ইউনাইটেড কোচিং কে করাবে। জাভি, জিদান ফাঁকা আছে। আই থিঙ্ক জিদান হবে না, কারণ জিদান অলরেডি ফ্রান্সকে কোচিং করাবে বলেই দিয়েছে।
দেখা যাক, এইটা একটা সত্যি মানে এখন হিউজ ব্যাপার যে কে হবে। এখন ইন্টারিম কোচ আছে ম্যানচেস্টার ইউনাইটেডে, বাট কারেন্টলি কে কোচ হবে সেইটা একটা হিউজ ব্যাপার। আর চেলসিরও কে কোচ হবে, এটা মানে ফুটবল একটা ভিসিএস সাইকেল তৈরি করে দিতে পারে, মানে একটা জায়গায় একজন কোচ থেকে শুরু করে আরেকটা জায়গায় আরেকজন কোচ, এটা ফুটবলে চেঞ্জ হয়ে যেতে পারে। সো দেখা যাক কি হয়। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, রুবেন অ্যামোরিমের যতই ডাউন সাইড করি, যতই আপসাইড করি বা যাই করি, রুবেন অ্যামোরিমের একটা কথা বলি ভাই, রুবেন অ্যামোরিমকে আমরা হয়তো ম্যানেজমেন্টকে দোষ দিচ্ছি ঠিকই, মানে রুবেন অ্যামোরিমের একটা জিনিস বাজে ছিল যে 14 মান্থসে 15 ম্যাচ উইন। ভাই এটা সিভির জন্য, মানে তোমার একটা কোচের সিভির জন্য খুবই খারাপ ব্যাপার। 14 মান্থসে মাত্র 15 ম্যাচ উইন ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তো এটা খারাপ ব্যাপারই, বাট একটা সিভি মানে একটা কোচের সিভির ক্ষেত্রেও এটা খারাপ ব্যাপার। সো দেখা যাক রুবেন অ্যামোরিম নেক্সট কোন ক্লাবে যায়। মানে রুবেন অ্যামোরিম অলরেডি ভাই আমি 100% শিওর রুবেন অ্যামোরিম অবশ্যই একটা ভালো ক্লাবে যাবে। আর তার যে একটা প্লাস পয়েন্ট যে ইউনিক ফরমেশন 3-4-3 সেইটা খেলাবে। এবার নেক্সট ম্যানচেস্টার ইউনাইটেড যে ম্যানেজার হবে সে ফরমেশন চেঞ্জ করবে, 4-4-2 বা 4-3-3 ফরমেশন খেলাবে, তো প্লেয়ারও চেঞ্জ লাগবে। এমবুমে কুনিয়া, ব্রুনো ফার্নান্ডেসকে কোথায় ফিট করবে, এটা একটা মানে দেখার বিষয় আছে। আর রুবেন অ্যামোরিম নেক্সট কোন ক্লাবে যায়, আর আমার মনে হচ্ছে ভাই রুবেন অ্যামোরিম যে ক্লাবেই যাবে, রুবেন অ্যামোরিম তার পারফরমেন্সটা বার করে দেবে, কারণ প্রবলেম সবাই জানি কোথায় আছে। সো দেখা যাক পরবর্তীকালে কী হয়, কে হয় ম্যানচেস্টার ইউনাইটেড কোচ, কে হয় চেলসির কোচ, আর কোন টিম অ্যাপয়েন্ট করে রুবেন অ্যামোরিম। এইটা তো ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের যে ম্যাসেকারটা হয়ে গেল সেইটা নিয়ে। বাট বার্সেলোনা নিয়ে আমি কথা বলতে চাই। বার্সেলোনার আজকে একটা বিশাল ব্যাপার ঘটে গেছে, সেটা হচ্ছে জোয়া ক্যান্সেলোকে বার্সেলোনার মানে জোয়া ক্যান্সেলো ছেড়ে দিয়েছিল আল হিলাল। সো জোয়া ক্যান্সেলো ওয়েট করছিল বার্সেলোনার অফারের জন্য, আর ইন্টার মিলানও তাকে অফার দিয়েছিল যে তারা জয়েন করুক। আর বার্সেলোনায় আমি অলরেডি বলেছি কুন্ডের যে সিচুয়েশনটা চলছে, কুন্ডে অ্যাজ আ প্রপার আরবি খেলতে পারছে না, মানে কুন্ডের প্রবলেম হচ্ছে। সো জোয়া ক্যান্সেলো কিন্তু এলবি আরবি দুটোতেই ভালো পারফরমেন্স দেয়, আরবি তো বেশি ভালো পারফরমেন্স দেয় ফর মি। সো বার্সেলোনা কিন্তু লোন অফার করেছে জোয়া ক্যান্সেলোকে। সো দেখা যাক, আই থিঙ্ক জোয়া ক্যান্সেলোর লোন অফারটা অ্যাকসেপ্ট করে নেবে। কারেন্টলি আমি যখন ভিডিওটা বানাচ্ছি জোয়া ক্যান্সেলো এখনও লোন অফারটা অ্যাকসেপ্ট করেনি। সো দেখা যাক কি হয়, বার্সেলোনারও প্রবলেম কিছুটা সলভ হবে। আর আমাদের একটা রাইট ব্যাকে আমরা শিফট পাবো, লেফট ব্যাকেও শিফট পাবো, পারলের জায়গাও খেলতে পারে জোয়া ক্যান্সেলো, আর রাইট ব্যাকে কুন্ডের জায়গাও খেলতে পারে। সো এই ছিল আজকে ভাই যে ফুটবল জগতে যে বড় বম শেলটা ড্রপ করেছে, রুবেন অ্যামোরিম শ্যাক হয়ে গেছে, সেইটা নিয়ে একটা ভিডিও, আর বার্সেলোনা জোয়া ক্যান্সেলের সিচুয়েশনটা নিয়ে একটা ছোট ভিডিও। আমি বলেছিলাম আমি প্রিমিয়ার লিগের একটা বড় ভিডিও আনবো, বাট ভিডিওটা আনতে পারিনি। এত বড় একটা জিনিস ঘটে গেছে ফুটবল জগতে, পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে, সেইটা নিয়ে ভিডিওটা আশা করি দরকার ছিল। প্রিমিয়ার লিগের অবস্থা এখন কারেন্টলি খুবই দারুণ চলছে প্রিমিয়ার লিগে, আর আই থিঙ্ক আর্সেনাল এই সিজনে চ্যাম্পিয়ন হয়ে যাবে। সো পেপ গার্দিওলার যে রেকর্ডটা ছিল পরপর দুটো ম্যাচ না হারা, সেই রেকর্ডটাও ভেঙে যাবে। সরি, পেপ গার্দিওলার যে রেকর্ডটা ছিল পরপর দুটো লিগ না হারা, সেই রেকর্ডটাও এইবারে ভেঙে যেতে পারে। সো দেখা যাক কী হয়। প্রিমিয়ার লিগ তো ভাই আর্সেনাল ওয়ান সাইডেড করে দিচ্ছে। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।